ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত, দাবি ট্রাম্পের। যুদ্ধবিরতির মেয়াদ বাড়তে পারে আরও ৬০ দিন। হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, বন্দুকধারী নিহত, সন্দেহভাজন ব্যক্তি আগেও হয়েছিলেন গ্রেপ্তার। এবং পাকিস্তানের শাটল ট্রেনে ভয়াবহ বিস্ফোরণে নিহত ২৪, আহত অনেকে। হামলার দায় স্বীকার করল বিএলএ। স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে, আমি সওদা ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের জন্য একটি চুক্তিতে পৌঁছাতে ইরান ও আমেরিকার মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার বিষয়ে অগ্রগতি হয়েছে। শনিবার তথ্য জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। এদিকে ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প জানান, চুক্তির শেষ ধাপ ও বিস্তারিত বিষয়গুলো আলোচনা হচ্ছে, খুব শিগগিরই তা ঘোষণা করা হবে। আমেরিকা ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে। একই সঙ্গে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ও হস্তান্তরের বিষয়টিতে কাঠামোগত আলোচনার ইঙ্গিতও পাওয়া গেছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে ফিনান্সিয়াল টাইমস জানায়, সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে ধাপে ধাপে হরমুজ প্রণালী আবারও সচল করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কমানো বা অন্য কোনো দেশে স্থানান্তরের বিষয়টিও আলোচনায় রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাজধানী তেহরানে দেশটির প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বৈঠক হয়েছে। সেখানে আসিম মুনিরকে যুদ্ধ শেষ করার আলোচনার ব্যাপারে আমেরিকা সৎ নয় বলে মন্তব্য করেন। গালিবাফ বলেন, ইরান কখনো তার জাতীয় অধিকারের প্রশ্নে কোনো আপোষ করবে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও পৃথক বৈঠক করেন আসিম মুনির। ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়ে পাকিস্তান সেনাবাহিনী জানায়, ২৪ ঘণ্টার আলোচনায় একটি চূড়ান্ত সমঝোতার পথে উৎসাহব্যঞ্জক অগ্রগতি হয়েছে। ইরানের নেতাদের সঙ্গে বৈঠক শেষে পাকিস্তান ফিরেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। এদিকে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি আলোচনায় একটি সমঝোতা স্মারক প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সম্ভাব্য এই চুক্তির আওতায় হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা হবে। তবে তিনি বলেন, চুক্তিটি এখনও আমেরিকা ও ইরানি আলোচকদের পাশাপাশি সংশ্লিষ্ট কয়েকটি দেশের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। জানান, চুক্তির শেষ ধাপ ও বিস্তারিত বিষয়গুলো বর্তমানে আলোচনা হচ্ছে, খুব শিগগিরই তা ঘোষণা করা হবে। এদিকে এই সপ্তাহে বিরোধ কমতে পারে জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, এমন কিছু বিষয় এখনও রয়ে গেছে যা মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা করা প্রয়োজন। আগামী ৩-৪ দিনের মধ্যে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবন হোয়াইট হাউসের সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় সিক্রেট সার্ভিসের সদস্যদের সঙ্গে এই গুলির ঘটনা ঘটে। এতে সন্দেহভাজন ব্যক্তি প্রথমে গুলিবিদ্ধ হন, পরে তার মৃত্যুর খবর নিশ্চিত করে সিক্রেট সার্ভিস। আমেরিকার ওয়াশিংটনে প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউসের সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সিক্রেট সার্ভিসের সদস্যদের সঙ্গে এক বন্দুকযুদ্ধের ঘটনায় অন্তত ২ জন গুলিবিদ্ধ হয়। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টার দিকে হোয়াইট হাউস কমপ্লেক্সের ঠিক বাইরে পেনসিলভেনিয়া এভিনিউ এবং 17th স্ট্রিট নর্থ ওয়েস্টের সংযোগস্থলে এই ঘটনা ঘটে। আকস্মিক এই গোলাগুলির জেরে তাৎক্ষণিকভাবে পুরো হোয়াইট হাউসে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই পুরো এলাকায় জারি করা হয় লকডাউন। ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরেই অবস্থান করছিলেন। আইন প্রয়োগকারী সংস্থার একজন শীর্ষ কর্মকর্তা জানান, 17th স্ট্রিট ও পেনসিলভেনিয়া অ্যাভিনিউতে এক ব্যক্তি অস্ত্র উঁচিয়ে গুলি চালাচ্ছেন। এমন খবর পেয়ে সিক্রেট সার্ভিসের ইউনিফর্মড ডিভিশনের কর্মকর্তারা দ্রুত সেখানে ছুটে যান। এরপরই সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত সিএনএনের সাংবাদিকরা জানান, তারা দফায় দফায় কয়েক ডজন গুলির শব্দ শুনতে পান, যার পরপরই সিক্রেট সার্ভিসের সশস্ত্র এজেন্টরা ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুরো নর্থ লন এলাকা ঘিরে ফেলেন। এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল এক্স বার্তায় জানান, ব্যুরোর বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সিক্রেট সার্ভিসকে সব ধরনের সহায়তা দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে সন্ধ্যা 6:45 নাগাদ লকডাউন তুলে নেয় কর্তৃপক্ষ।
গুলিবিদ্ধ সন্দেহভাজন ব্যক্তি প্রথমে আহত হন, পরে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করে সিক্রেট সার্ভিস। ওই ব্যক্তি ছাড়াও এক পথচারী গুলিবিদ্ধ হন। এছাড়া দায়িত্বে থাকা সব নিরাপত্তা কর্মী সুস্থ ও নিরাপদ আছে বলেও জানানো হয়। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। হোয়াইট হাউসের পাশে গুলির ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়েছে। 21 বছর বয়সী ওই ব্যক্তির নাম নাসির বেস্ট। ফক্স নিউজ জানায়, এর আগেও সিক্রেট সার্ভিসের নজরে ছিলেন ম্যারিল্যান্ডের বাসিন্দা বেস্ট। একই সাথে 2 বার আটক হয়েছেন তিনি। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন বলছে, গত বছরের জুনে হোয়াইট হাউসে প্রবেশের একটি নিরাপত্তা লেন আটকে দিয়ে নিজেকে ঈশ্বর দাবি করেন তিনি। ওই ঘটনায় তাকে আটক করে সিক্রেট সার্ভিস। এর পরের মাসেই তিনি আবারও হোয়াইট হাউস কমপ্লেক্সে প্রবেশের চেষ্টা করলে দ্বিতীয়বার আটক হন। আর শনিবারের ঘটনায় সিক্রেট সার্ভিস সদস্যরা পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় এই সন্দেহভাজনের। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের বরাত দিয়ে আমেরিকার গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, আটক ব্যক্তি ইউরোপ এবং উত্তর আমেরিকায় ইহুদিদের লক্ষ্য করে সাম্প্রতিক বেশ কয়েকটি হামলার পরিকল্পনার পেছনেও জড়িত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ পর্যন্ত 3 বার হামলার লক্ষ্যবস্তু ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার মেয়ে ও তার প্রশাসনের শীর্ষ মধ্যস্থতাকারী জ্যারেড কুশনারের স্ত্রী ইভাঙ্কা ট্রাম্প হত্যা চেষ্টার ষড়যন্ত্রের লক্ষ্যবস্তু ছিলেন বলে জানাচ্ছে দেশটির গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট। ইরান সংশ্লিষ্ট ওই ব্যক্তিকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গণমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী 32 বছর বয়সী মোহাম্মদ বাকির সাদ দাউদ আল সাদি ইরাকের নাগরিক। তিনি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত বলে দাবি করা হয় প্রতিবেদনে। তিনি একই সাথে আইআরজিসি এবং ইরাকের শিয়া মিলিশিয়া গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহর সক্রিয় সদস্য হিসেবে কাজ করছিলেন। গণমাধ্যমটির দাবি, ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায় থেকে দিক নির্দেশনা আসত তার কাছে। আল সাদির কাছে ফ্লোরিডায় ইভাঙ্কার বাসভবনের নকশা বা ব্লু প্রিন্ট পাওয়ার অভিযোগ উঠেছে। ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে 2020 সালে আমেরিকার বিমান হামলায় আইআরজিসির তৎকালীন প্রধান কাসেম সোলেইমানি নিহতের প্রতিশোধ হিসেবে ট্রাম্পের মেয়েকে হত্যা করার শপথ নিয়েছিলেন আল সাদি। ইরাকের সাবেক এক সামরিক কর্মকর্তা নিউ ইয়র্ক পোস্টকে জানান, সোলাইমানি নিহত হওয়ার পর আল সাদি বেশ কয়েকজনকে বলেছিলেন যে ট্রাম্প যেভাবে তাদের ঘর জ্বালিয়ে দিয়েছে ঠিক সেভাবেই ট্রাম্পের পরিবারকে ধ্বংস করতে ইভাঙ্কাকে হত্যা করতে হবে তাঁদের। প্রতিবেদন অনুযায়ী গত 15 মে তুর্কিয়েতে আল সাদিকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে আমেরিকায় হস্তান্তর করা হয়। ইউরোপ ও আমেরিকা জুড়ে 18টি হামলা ও হামলার চেষ্টার সাথে জড়িত থাকার অভিযোগে আল সাদির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়াও আল সাদি ইহুদি স্থাপনায় সাম্প্রতিক বেশ কয়েকটি সন্ত্রাসী পরিকল্পনার পেছনে জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। এর মধ্যে গত মাসে লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় 2 ইহুদি পুরুষকে ছুরিকাঘাতের ঘটনাও রয়েছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা। একটি শাটল ট্রেনে বিস্ফোরণের অন্তত 24 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত আরও 30 জন। হতাহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শাটল ট্রেনটি কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিল। সকাল 8টার দিকে কিছুক্ষণ পর চামান ফটকের কাছে বিস্ফোরণ ঘটে। ARY নিউজ স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত বেলুচ লিবারেশন আর্মি BLA এ হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি এটিকে পাকিস্তানি সামরিক সদস্যদের লক্ষ্য করে চালানো আত্মঘাতী হামলা বলে দাবি করেছে। তবে এখন পর্যন্ত পাকিস্তান কর্তৃপক্ষ হতাহতদের চূড়ান্ত সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। এতে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধবিরতির মধ্যেও ফিলিস্তিনের গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এবার উত্তর গাজায় একটি পুলিশ পোস্টে ক্ষেপণাস্ত্র হামলায় 5 পুলিশ কর্মকর্তা সহ 6 জন নিহত হয়েছেন।
স্থানীয় প্রশাসনের অভিযোগ, গাজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে দেয়া এবং ত্রাণ সরবরাহে অরাজকতা তৈরি করতে পরিকল্পিতভাবে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু করছে ইসরায়েলি সামরিক বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 48 ঘন্টায় উপত্যকাটিতে নতুন করে আরও 8 ফিলিস্তিনি নিহত এবং 29 জন আহত হয়েছেন। এদিকে কীটপতঙ্গের উপদ্রব বৃদ্ধি ও প্রয়োজনীয় ওষুধের তীব্র সংকটে গাজায় শিশুদের মাঝে সংক্রামক চর্মরোগের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছে একটি বিরতির সাথেই থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান VRM প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত A গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। আগামীকাল শুরু হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিক কার্যক্রম। এর মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মক্কায় হাজির হয়েছেন লাখো মুসল্লি। তবে চলতি বছর হজে উদ্বেগ বাড়াচ্ছে তাপপ্রবাহ। হজের গুরুত্বপূর্ণ দুই স্থান মিনা ও মুজদালিফায় তাপমাত্রা ছাড়াতে পারে 50 ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে হজের আবহাওয়া নিয়ে আগাম সতর্কতা জারি করেছে সৌদি সরকার। লাখো মুসল্লির পদচারণায় মুখর পবিত্র মক্কা। সোমবার থেকে মহান আল্লাহর ডাকে তারা শুরু করবেন হজের আনুষ্ঠানিকতা। তবে প্রতি বছরের মতো এবারও অনুকূলে নেই আবহাওয়া পরিস্থিতি। অসহনীয় গরমের মধ্যেই ছুটতে হবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আজ রাত থেকেই মুসল্লিরা ছুটবেন মক্কার অদূরে মিনা প্রান্তরে। সোমবার দিনভর তাঁবুতে অবস্থান করবেন তারা। এর মধ্যে সেখানকার তাপমাত্রা ছাড়িয়ে গেছে 48 ডিগ্রি সেলসিয়াস, যা 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সৌদি আরবের বেশ কয়েকটি অঞ্চলে তীব্র গরম আর ধূলিঝড়ের পূর্বাভাস দিয়ে আগাম সতর্কবার্তা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। পূর্বাভাস বলছে, মক্কার তাপমাত্রা 47 ডিগ্রি সেলসিয়াস এবং মদিনায় 44 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। তাপমাত্রা বাড়তে থাকায় এবারের হজ মৌসুমকে সামনে রেখে হাজিদের জন্য হিট প্রোটেকশন এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থা আরও জোরদার করেছে সৌদি কর্তৃপক্ষ। রোববার এশার নামাজ আদায় করে মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা দিবেন হজযাত্রীরা। 8 জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত মিনা, আরাফাত এবং মুজদালিফায় অবস্থান করবেন এবং কাবা শরীফ তাওয়াফের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। তবে তার আগে পবিত্র নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করছেন মুসল্লিরা। আজ আমি নূর পর্বত এবং হেরা গুহা পরিদর্শন করার সুযোগ পেয়েছি, যেখানে আমাদের প্রিয় নবী প্রথম ওহী লাভ করেছিলেন। এটি ছিল আমার হজের অন্যতম স্মরণীয় একটি যাত্রা। আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইনি। আল্লাহর রহমতে যখন আমরা জেদ্দা বিমানবন্দরে পৌঁছালাম, আমরা বুঝতে পারলাম যে সর্বশক্তিমান আল্লাহর প্রতি আমাদের দৃঢ় বিশ্বাসী আমাদেরকে এখানে নিয়ে এসেছে এবং ইনশাআল্লাহ এই হজে তিনি আমাদের উপর তার আশীর্বাদ বর্ষণ করবেন। কোনো চিন্তা নেই আল্লাহর রহমতে। এদিকে পবিত্র হজ আয়োজনে কড়া নিরাপত্তায় প্রস্তুত সৌদি সরকার। হজযাত্রীদের সার্বিক নিরাপত্তায় নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। চলতি বছর হজে 20 থেকে 30 লাখ মুসল্লির সমাগমের আশা করছে সৌদি সরকার। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। 4 দিনের সরকারি সফরে চায়না পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, চায়নার চোচিয়াং প্রদেশের হাংচৌ শিয়াওশান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর শেহবাজ শরীফকে স্বাগত জানান প্রদেশটির ভাইস গভর্নর শু ওয়েনগুয়াং। এ সময় বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন পাকিস্তানে নিযুক্ত চায়নার রাষ্ট্রদূত জিয়াং জাইদং এবং চায়নায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত খলিল হাশমি। চায়নায় পৌঁছানোর পর হাংচৌ শহরে দেশটির কমিউনিস্ট পার্টির চোচিয়াং প্রাদেশিক কমিটির সম্পাদক ওয়াং হাও এর সঙ্গে একটি বৈঠক করেন প্রধানমন্ত্রী শেহবাজ। এই বৈঠকে চোচিয়াং ও পাকিস্তানের পাঞ্জাবের মধ্যে সিস্টার প্রভিন্স সম্পর্ক স্থাপনের জন্য একটি সমঝোতা স্মারকে সই করেন তিনি। এর একদিন আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, 23 থেকে 26 মে পর্যন্ত চায়নায় সরকারি সফর করবেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এই সফরে চায়না প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াং সহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা পূর্ব ইউক্রেনের একটি কলেজ হোটেলে
ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বিবিসি জানায়, স্থানীয় সময় শুক্রবার ভোরের দিকে লুহানস্ক অঞ্চলের স্ট্রারোবিলস্ক শহরে এই হামলা হয়। হামলার জন্য ইউক্রেনকে দায়ী করে রাশিয়া জানায় এতে 21 জন শিক্ষার্থী নিহত এবং 42 জন আহত হয়েছে। রবিবার ইউক্রেনের কিয়েভে পাল্টা হামলা চালায় দেশটি। এতে এখন পর্যন্ত 1 জন নিহত ও 20 জন আহত হয়েছেন। একটি ড্রোন হামলা আর এতেই ভেঙে গুড়িয়ে গেছে 5 তলা ভবন। চারিদিকে শুধু ধ্বংসস্তূপ, তার মাঝেই চলছে উদ্ধার কাজ। ধ্বংসপ্রাপ্ত এই ভবনটি ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের স্টারোবিলস্ক প্রফেশনাল কলেজ। রাশিয়ার দাবি, শুক্রবার ভোরে এই কলেজের ছাত্রাবাসে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। বিবিসি জানায়, হামলায় বেঁচে যাওয়া অনেকেই এখন হাসপাতালে চিকিৎসাধীন। হামলায় নিহত শিক্ষার্থীদের নাম ও জন্ম তারিখ প্রকাশ করে শোক জানাচ্ছে রুশ গণমাধ্যম। তবে রাশিয়ার এই দাবি অস্বীকার করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। এক বিবৃতিতে তারা জানায়, গত 21 ও 22 মে রাতে তারা স্টারোবিলস্কের কাছে একটি হামলা চালিয়েছিল ঠিকই, তবে তাদের লক্ষ্য ছিল রাশিয়ার একটি সামরিক ঘাঁটি, কোনো কলেজ নয়। এই ঘটনার পর শুক্রবারই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকে রাশিয়া। এদিকে রবিবার ইউক্রেনের কিয়েভে পাল্টা হামলা চালায় রাশিয়া। এমন সময়ে এই হামলার ঘটনা ঘটল যখন ইউক্রেনকে কঠোর জবাব দিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। এইচ.এম. আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে রেড ক্রসের 3 স্বেচ্ছাসেবীর মৃত্যু হয়েছে। সংস্থাটি জানায়, ইতুরি প্রদেশে মরদেহ সৎকারের সময় তারা সংক্রমিত হন। কঙ্গোতে ইবোলার বিরল প্রজাতির এই প্রাদুর্ভাবে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 204 এবং আক্রান্তের সংখ্যা 867 জনে দাঁড়িয়েছে। পরিস্থিতি বিবেচনায় কঙ্গোতে ইবোলার স্বাস্থ্য ঝুঁকি উচ্চ থেকে অতি উচ্চ মাত্রায় উন্নীত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংক্রমণ রোধে দেশটির আক্রান্ত প্রদেশের সব বাণিজ্যিক ফ্লাইট স্থগিত করা হয়েছে। এদিকে প্রতিবেশী দেশ উগান্ডায় নতুন করে 3 জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া অ্যাঙ্গোলা, বুরুন্ডি সহ আফ্রিকার আরও 10টি দেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে আফ্রিকা সিডিসি। কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাব মোকাবেলায় 31 কোটি 90 লাখ ডলারের যৌথ তহবিল ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আফ্রিকা সিডিসি। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছে আবারও বিরতি, সাথেই থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের পদত্যাগের দাবিতে বিশাল গণবিক্ষোভ হয়েছে। সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক দুর্নীতি কেলেঙ্কারির প্রতিবাদে শনিবার মাদ্রিদের রাজপথে নামেন হাজার হাজার মানুষ। এই বিক্ষোভের ডাক দেয় দেশটির সিভিল সোসাইটি অ্যাসোসিয়েশন, যেখানে যোগ দেন বিরোধী ও ডানপন্থী দলের নেতারাও। র্যালি থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করা হলে 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। সাবেক প্রধানমন্ত্রী জাপাতেরোর বিরুদ্ধে প্রভাব খাটানো ও অর্থ পাচার অনুসন্ধানের ঘোষণা আসায় নতুন করে চাপে পড়েছে সানচেজ সরকার। রয়টার্স জানায়, বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় 40 থেকে 80 হাজার মানুষ। 10 দিনের মধ্যে তৃতীয়বারের মতো পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছে ভারত। আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতার অজুহাতে দফায় দফায় জ্বালানির দাম বাড়ছে দেশটিতে। একই সঙ্গে সিএনজির দামও বেড়েছে কেজি প্রতি 1 রুপি। ভারতের প্রধান শহরগুলোতে শনিবার সকাল থেকে নতুন মূল্যে পেট্রোল ও ডিজেল বিক্রি হচ্ছে। এতে মধ্যবিত্ত ও সাধারণ চাকরিজীবীদের যাতায়াত খরচ বেড়ে যাওয়ায় জনমনে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। দফায় দফায় মূল্য বৃদ্ধিকে মধ্যবিত্তের উপর সরকারের চরম আঘাত হিসেবে দেখছেন দেশটির সাধারণ মানুষ। এদিকে উল্টো চিত্র পাকিস্তানে। গত 2 সপ্তাহে দ্বিতীয়বারের মতো দেশটিতে কমেছে তেলের দাম। নতুন সিদ্ধান্তের পর পাকিস্তানের প্রতি লিটার পেট্রোলের দাম দাঁড়িয়েছে 403.78 রুপি এবং হাই স্পিড ডিজেলের দাম 402.78 রুপি। এর আগে সপ্তাহেও দেশটিতে পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে 5 রুপি করে কমায় শেহবাজ শরীফের সরকার।
আলো আর নান্দনিক শিল্পের এক অপূর্ব উৎসবে মেতেছে অস্ট্রেলিয়ার সিডনি। বৈরী আবহাওয়া আর ভারী বৃষ্টিপাত উপেক্ষা করে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ভিভিড সিডনি উৎসব। এই উপলক্ষে সিডনি অপেরা হাউস সহ শহরের প্রধান প্রধান আইকনিক ল্যান্ডমার্কগুলো সেজেছে বর্ণিল আলোর সাজে। রাতের আকাশে চোখ ধাঁধানো আতশবাজি আর তারই নিচে সিডনি অপেরা হাউসের গায়ে আলোর নান্দনিক খেলা। জমকালো এই উদ্বোধনের মধ্য দিয়ে সিডনি শহর যেন রূপ নিয়েছে এক রঙিন ক্যানভাসে। এবারের উৎসবে অপেরা হাউসের দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে সামুদ্রিক মাছ, জেলিফিশ আর পাখির ওরাউরির দৃশ্য। ফরাসি শিল্পী ইয়ার নুয়েমার এই চমৎকার আলো ছায়ার কারুকাজ মুগ্ধ করেছে সবাইকে। উদ্বোধনী রাতের আবহাওয়াটা হয়তো আরেকটু ভালো হতে পারত, তবে আয়োজনটি দারুণ। এত বৃষ্টির মধ্যেও প্রচুর মানুষ এসেছে দেখে ভালো লাগছে। আমি আগেও বেশ কয়েকবার এসেছি, প্রতিবারই এখানে ফিরে আসতে চমৎকার লাগে। অপেরা হাউসের এই আলোর ছটা ছড়িয়ে পড়েছে সিডনি হারবার ব্রিজেও। সেই সাথে পানিতে ভেসে চলা ছোট বড় সব নৌযানও সেজেছে উৎসবের চেনা রূপে। এবারের আয়োজনটি সত্যি অবিশ্বাস্য। এবার অনেক নতুন লাইটিং করা হয়েছে, যা দেখতে দারুণ লাগছে। আমরা একটু আগেই ওদিকের লাইট টানেলটা পার হলাম। প্রতি বছরই ভিভিড উৎসব আমার ভালো লাগে, তবে এবারের আয়োজন অন্য মাত্রার। উৎসবের ছোঁয়ায় বদলে গেছে শহরের ঐতিহাসিক ভবনগুলো। মিউজিয়াম অব কন্টেম্পোরারি আর্টের দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে ফুল ও আগুনের নকশা, আর কাস্টমস হাউসের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে নিখুঁত জ্যামিতিক শিল্পকর্ম। আলো, গান আর মানুষের মেলবন্ধনে ঘেরা এই বর্ণাঢ্য উৎসবটি চলবে আগামী 13 জুন পর্যন্ত। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল আন্তর্জাতিক বুলেটিনে। একটু পরেই দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।